হ্যালো স্টুডেন্টস, আমাদের ক্লাস 8-এ তোদের স্কুলে নেক্সট চ্যাপ্টার শুরু করেছে কি ফ্রিকশন। ফ্রিকশন মানে কি বাংলাতে এই নামটা তোরা শুনেছিস না যাই না, ঘর্ষণ যেটাকে আমরা বলি। তো আমি একটু স্লো হয়ে গেছিলাম মাঝখানে আমার একাডেমিক্যাল পারপাসের কিছু কারণের জন্য। ওদিকে আবার তোদের রিসেপ স্যার অনেকগুলো চ্যাপ্টার তোদেরকে করিয়ে দিয়েছে, তো তোরা মোটামুটি একটু অ্যাডভান্সই আছিস সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্স চ্যাপ্টারের ক্ষেত্রে আমি যতটা মনে করি। ঠিক আছে, তো আমাদের নেক্সট চ্যাপ্টার ফিকশন, এটা একটা ফিজিক্যাল সায়েন্স মানে মেনলি ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোদেরকে হায়ার ক্লাসগুলোতেও পড়তে হবে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ফ্রিকশন কি জানি? ফ্রিকশন আমরা আমাদের ডেইলি লাইফের ক্ষেত্রে সব জায়গায় দেখেছি। ফ্রিকশন মানে কি এমন একটা পার্টিকুলার ফোর্স যেই ফোর্সটা ডিপেন্ডস অন টু ম্যাটেরিয়ালস দ্যাট আর ইন কন্ট্যাক্ট। তার মানে কি এইটার সাথে এটার, আমি যখন কোনো পার্টিকুলার পেনকে এইভাবে ঠেলে একটা মোশনে কাজ করব, তখন পেনটা একটা নির্দিষ্ট সময় পর আটকে যাবে। তার মানে কি এই আটকে যাওয়া, তাহলে মোশন কোন দিকে? মোশনের দিকে। কিন্তু আমার যে পেনটা যেই সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, সেই সারফেসটা এই পেনকে একটা পার্টিকুলার ফোর্স ক্রিয়েট করে যাতে পেনটা হোল্ড ব্যাক করে। সেই পার্টিকুলার ফোর্সটাই আমাদের এই সিলেবাসের বিষয়, এই টপিকের বিষয়, সেটাকে আমরা বলি ফ্রিকশন। এমন একটা ফোর্স যেটি সবসময় মোশন অফ দ্য অবজেক্টের অপোজিটে কাজ করে। তার মানে ফ্রিকশন ইজ রেজিস্ট্যান্ট টু মোশন অফ ওয়ান অবজেক্ট মুভিং রিলেটিভ টু ইচ আদার। তার মানে কি? তার মানে কি এমন একটা ফোর্স যেই ফোর্সটা সব সময় আমার পার্টিকুলার মানে যে দুটো ম্যাটেরিয়াল যে কন্ট্যাক্টে আছে সেই দুটো ম্যাটেরিয়াল টাচে থাকে, কন্ট্যাক্টে থাকে। তার মানে কি এমন একটা মানে ফ্রিকশন ফোর্স ডিপেন্ডস অন টু ম্যাটেরিয়ালস দ্যাট আর ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। মানে এমন একটা ফোর্স যেটা অপোজ টু দ্য মোশন অফ অ্যান অবজেক্ট হিসেবে কাজ করে, এটাকেই আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। এটা সবসময় কী করবে? ইট হোল্ডস ব্যাক দ্য মুভমেন্ট অফ এ স্লাইডিং অবজেক্ট। তার মানে কি? তার মানে কি আমরা যে ক্রিকেট খেলি, আমরা সবাই ক্রিকেট খেলি, আমরা ক্রিকেট খেললে কী করি? বলটাকে একটা নির্দিষ্ট পজিশনে গ্লাইড করি না, যাতে বলটা যায়। এবার যদি বলটাকে কোনো ফিল্ডার যদি না আটকায়, তাহলে আমরা কিছুক্ষণ পর দেখবো না, হালকা যদি ফোর্স ক্রিয়েট করি, বলটা একটা নির্দিষ্ট সময় পর দেখবো আটকে গেছে। কেন আটকে গেছে? বলটা তো যেতেই পারতো। কেন? কারণ আস্তে আস্তে স্লো ডাউন হয়। কেন স্লো ডাউন হয়? কারণ এই বলের সাথে যে সারফেসের একটা কন্ট্যাক্ট আছে, এই সারফেস সবসময় বলকে একটা অপোজিট ফোর্স কাজ করে। তাহলে বলের মোশন এদিকে, কিন্তু সারফেস সবসময় বলকে একটা অপোজিট ফোর্স ক্রিয়েট করে, সেটাকেই বলি আমরা ফ্রিকশন। সেটাকেই আমরা বলি ফ্রিকশন। তার মানে কি মোশন এদিকে, কিন্তু ফ্রিকশন তার অপোজিট। আমরা যদি কোনো একটা বক্সকে পুশ করি, তাহলে মোশন কি এদিকে হবে, বক্সটা এদিকে যাবে। কিন্তু সব সময় বক্সটার সাথে যেই সারফেসটা কন্ট্যাক্ট আছে, সেই সারফেসের মধ্যে যে ইরেগুলারিটি আছে, ইরেগুলারিটি মানে কি? আমরা যদি সারফেসকে জুম করি, এরকম কিছু রাফ সারফেস দেখতে পারবো। যে যত রাফ সারফেস তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি, যে যত স্মুথ সারফেস তার ফ্রিকশনাল ফোর্স তত কম। কেন? কারণ আমার রাফ সারফেসে কোনো বক্সকে ঠেলতে আমাদের বেশি ফোর্স ক্রিয়েট করতে হয়, আর স্মুথ সারফেসে কোনো বক্সকে ঠেলতে আমাদের কম ফোর্স ইউজ করতে হয়। কেন? কারণ স্মুথ সারফেসে ফ্রিকশনাল ফোর্স কম। এটা পরবর্তীকালে আমি আসবো কী করে। তাহলে এই ইরেগুলারিটি একে একটা পার্টিকুলার ফোর্স ক্রিয়েট করে। আমি খুব একটা প্রত্যেকটার ক্ষেত্রে একটা হালকা ফোর্স আছে। হেভি বক্সের ক্ষেত্রে ফোর্সের ক্যালকুলেশন আলাদা, লাইট বক্সের ক্ষেত্রে ক্যালকুলেশন আলাদা, বা তুই যাই ধরিস না কেন তোরা, ঠিক আছে। কিন্তু সবসময় এই সারফেসটা এই বক্সকে একটা অপোজিট মোশন ক্রিয়েট করে, একটা অপোজিট ফোর্স ক্রিয়েট করে। ওটাকেই আমরা ফ্রিকশনাল ফোর্স বা ফ্রিকশন বলে থাকি, যেটা এই চ্যাপ্টারের মূল বিষয়। তার মানে কি দ্য ফোর্স হুইচ অলওয়েজ অপোজিটস দ্য মোশন অফ ওয়ান অবজেক্ট ওভার অ্যানাদার অবজেক্ট ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার ইজ কল্ড ফ্রিকশন. Friction occurs between two surfaces which are in contact with each other. সেটা যে কোনো কিছু হতে পারে। আমরা যদি একটা বক্সকে যদি একটা এদিকে যদি ঠেলি, তাহলে সারফেস সবসময় বক্সকে এদিকে একটা মোশন ক্রিয়েট করবে, এদিকে একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়েট করবে। এটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স। মানে ইউ উইল ফাইন্ড ফ্রিকশন এভরিহোয়ার দ্যাট অবজেক্টস কাম টু ইচ আদার। আমরা সব জায়গায় ফ্রিকশনাল ফোর্সকে কিন্তু দেখতে পাবো, সব জায়গায় যে দুটো অবজেক্ট কন্ট্যাক্টে আছে। তার মানে কি এটাও কিন্তু একটা ফ্রিকশন। তার পেনটা তো এভাবে যেতে পারতো, কেন গেল না? কারণ পেনটা এই সারফেসটা পেনকে একটা ফোর্স ক্রিয়েট করছে অলওয়েজ, যেটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। পরবর্তীকালে আসবো আমরা স্ট্যাটিক ফ্রিকশনটা কি। তাহলে তাহলে ফ্রিকশনটা কি জানলাম? তাহলে ফ্রিকশন হলো এমন একটা মোশন যেই মোশন একটা অবজেক্টের অপোজিটে কাজ করে।
তার মানে কি ফোর্স অফ ফ্রিকশন বা ফ্রিকশন অলওয়েজ অপোজিটস দ্য মোশন অফ অ্যান অবজেক্ট ওভার অ্যানাদার অবজেক্ট ইজ কল্ড ফ্রিকশন বা ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্স আমরা লাইফে সব জায়গায় দেখব। সব জায়গায় দেখব মানে কি, আমরা যখন যখন দুটো অবজেক্ট টাচে থাকবে, দুটো অবজেক্ট টাচে থাকবে তার মানে কি, তার মানে কি আমি যদি একটা পেনকে নিয়ে আসি, তার মানে কি এই পেনটা আমি একটা পুশ করলাম, এই যে পুশ করলাম, তাহলে পুশ করার সময় এই পেনে পুশ করার সময় তার মোশন কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তার মানে কি তার মোশন এদিকে, সেই জন্য তো এদিকে যাচ্ছে, কারণ তাকে আমি ফোর্স এদিকে ক্রিয়েট করছি। কিন্তু অপোজিট একটা ফোর্স সবসময় এই সারফেসটা পেনের সারফেসকে দিচ্ছে, সেটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স, সেটাকেই বলা হয় ফ্রিকশনাল ফোর্স। আমি যদি F1 ধরি এটা, তাহলে এই পেনের সারফেসের সাথে এই পেনের একটা নিজস্ব সারফেস আছে, এই পেনের সারফেসটা যত বেশি স্মুথ, তাহলে এই যত বেশি স্মুথ তাহলে তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি কম হবে, ডিক্রিজ হবে। আর যত বেশি ইরেগুলারিটি থাকবে, রাফ থাকবে, তাকে ফোর্স তত বেশি আমাকে বেশি করতে হবে, তাহলে তার মানে কি ফ্রিকশনাল ফোর্স তত বেশি। এবার আমি দেখব কি ব্যাপারটা হচ্ছে কেন। আমরা সিম্পল ব্যাপার, মনে কর আমরা যদি একটা পেনকে এখানে রেখে দেই, আর আমি যদি এটাকে ইনক্লাইন প্লেনে রেখে দিই, ইনক্লাইন প্লেন তার মানে কি একটা পেনকে আমি এরকম রেখে দেব, এরকম একটা বক্সকে, আর একটা ইনক্লাইন প্লেনে একটা বক্সকে রেখে দিই, বক্স দেখবো কিছুটা আগিয়ে যাচ্ছে, কেন? কারণ এখানে আমি কিছুটা ফ্রিকশনাল ফোর্স রিডিউস করে দিলাম। ইনক্লাইন প্লেন যদি এস্টাবলিশড হয় তাহলে মানে ফ্রিকশনাল ফোর্স কমে যায় কিছুটা, বুঝতে পারলাম? কারণ এর ডাইরেকশনের উপর নির্ভর করে। দ্য ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ অ্যান অবজেক্ট। এটা একটা পার্টিকুলার অ্যাপ্লাই হিসেবে কাজ করে, অ্যাপ্লিকেবল এক্সাম্পল হিসেবে কাজ করে। যখন কোনো পার্টিকুলার কোনো বক্সকে একটা যখন গ্র্যাভিটি পুল করে, তখন দেখতে হবে গ্র্যাভিটি কোন দিকে পুল করছে, এদিকে গ্র্যাভিটি এদিকে, এই বক্সটার গ্র্যাভিটি এদিকে, তার ইনক্লাইন প্লেন করলে তার ফ্রিকশনাল ফোর্স কিছুটা কমে যায়, সে তার মানে কি কিছুটা মোশনে থাকে সেই বক্সটা। ওকে, তার মানে কি তার যদি এখানে ফোর্স ক্রিয়েট হয় তাহলে তার ফ্রিকশনাল ফোর্স কী করবে, এদিকে ক্রিয়েট করবে। ঠিক সেম টু সেম একটা মানে একটা লিনিয়ার সারফেসের ক্ষেত্রে যদি ফোর্স এদিকে কাজ করে, তার ফ্রিকশন এদিকে কাজ করবে। তা ব্যাপারটা একই, আমার সারফেসের উপর নির্ভর করছে। পরবর্তীকালে দেখবো আমার সারফেসের উপর কী করে নির্ভর করে একটা ফ্রিকশন। তাহলে তার মানে কি আমি যদি জুম করি, তার মানে কি এই সারফেসটা যত বেশি রাফ হবে, আর বক্স মনে করো অনেক বেশি রাফ, তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স অনেক বেশি, তাকে ওই বক্সটাকে আমাকে পুশ করতে বা ফোর্স ক্রিয়েট করতে অনেক বেশি শক্তি লাগবে, অনেক বেশি ফোর্স ক্রিয়েট করতে হবে। কিন্তু এই সারফেসটা যদি স্মুথ হতো, তাহলে এই বক্সটা আমাকে খুব অল্প ফোর্স করলেই আমি এই বক্সটাকে মুভ করতে পারতাম এক জায়গা থেকে অন্য জায়গায়। তাহলে আমার সারফেসের উপর কিন্তু নির্ভর করছে। তার মানে কি এখান থেকে একটা কি জানতে পারলাম, যে দুটো সারফেসের ইরেগুলারিটি, দুটো সারফেস যে মানে দুটো সারফেস যে ইন্টার কানেক্টেড আছে, তার মানে কি ইন্টার কানেক্টেডটা খুব ইম্পর্টেন্ট। কন্ট্যাক্ট, তার মানে কি যত বেশি টাইটলি কন্ট্যাক্ট, আমাকে ওকে পুশ করতে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আর যত বেশি তার কন্ট্যাক্টটা যত বেশি হালকা, যত বেশি লাইট, তাকে ফোর্স ক্রিয়েট করতে তত বেশি আমার কম করতে লাগবে। এটাই আমরা জানতে পারবো স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে। তাহলে স্প্রিং ব্যালেন্স কি? স্প্রিং ব্যালেন্স মেজার করে দ্য ওয়েট, মানে পার্টিকুলারলি মাস, কোনো একটা পার্টিকুলার এটা ওয়েট আমরা বলি না, এটাকে মাস বলি। মানে মাস মানে কি তার ওজনটা, মেনলি তার ওয়েটটা, যে তার মধ্যে কতগুলো অ্যাটমিক স্ট্রাকচারগুলো আছে, এটা পরে বলে দেখবো। মানে মাস মানে কি পার্টিকুলার ওয়েট, এটা ধরে নে। তাহলে স্প্রিং ব্যালেন্স কী করে? মেজার করে, ওয়েটকে মেজার করে বা মাসকে মেজার করে অফ অ্যান অবজেক্ট বাই oppositely the force of gravity acting with force of an extant spring. বোঝা গেল? এক্সটেন্স অফ স্প্রিং তার মানে কি, আমরা মনে কর একটা সিম্পল যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, এক্সাম্পলের মাধ্যমে দেখালে কী হবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর। এখানে হয়তো শব্দ হতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে, তো সাউন্ডটা ভালো মতো নাও আসতে পারে। তার মানে কি, মনে কর একটা সারফেস, এই সারফেসের মধ্যে একটা বক্স আছে, এই বক্সকে স্প্রিং ব্যালেন্সের মধ্যে বেঁধে স্প্রিং ব্যালেন্স টানলাম আমি, ঠিক আছে।
এবার স্প্রিং ব্যালেন্সের মধ্যে অনেকগুলো ডিজিট আছে, যেই ডিজিটটা এই পার্টিকুলার কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করলাম এর উপর সেটা আমাকে মেজার করে দেখাবে। কতটা ফোর্স মেজার করলে আমাকে নিউটন, যেহেতু নিউটন অ্যাপ্লাই করছিল এই জন্য এর ইউনিটটা নিউটন দিয়ে প্রোভাইড করা হয়। ঠিক আছে, ঠিক আছে। বা এর ওয়েট মনে করো মনে কর সিম্পল ব্যাপার, মনে করো আমি একটা সারফেসের মধ্যে একটা ব্রিক্স নিয়ে ওর স্প্রিং ব্যালেন্স দিয়ে ওর মেজার করলাম। তার মানে মেজার করলে কী হবে, মনে করো 15 নিউটন প্রোভাইড দেখালো। তার মানে কি এদিকে যাবে, এদিকে যাবে, তার মানে কি এদিকে যাবে, মানে কি এদিকে চলে আসবে, তার মানে কি এই পার্টিকুলার একটা নির্দিষ্ট ডাইরেকশন আসবে, তার মানে কি একটা ডিজিট প্রোভাইড করবে, নির্দিষ্ট ডিজিট প্রোভাইড করবে। এই ডিজিটটা নির্ধারণ করে দেয় যে বক্সকে আমি কতটা ফোর্সে টানলাম। তার মানে কি মনে কর 15 নিউটন হলো, 15 নিউটন হলো। কারণ সারফেসের সাথে এই ব্রিক্সের সারফেসের একটা ইরেগুলারিটি আছে, কারণ দুজনেই রাফ সারফেস, এই জন্য আমাকে ফোর্সটা বেশি অ্যাপ্লিকেবল করতে হলো, প্রায় 15 নিউটন ধরে নে একটা এক্সাম্পল। কিন্তু এই ব্রিক্সটাকে যদি আমি একটা স্মুথ পলিথিন দিয়ে র্যাপিং করে তারপর যদি স্প্রিং ব্যালেন্সকে দিয়ে আবার মেজার করি, তাহলে দেখতে পারবো মনে কর 10 নিউটন প্রোভাইড করলো। কেন? কারণ ব্রিক্সের উপর দিয়ে যদি পলিথিন ব্যাগটাকে কভার করে দেওয়া হয় তাহলে এটা স্মুথ সারফেস হিসেবে কাজ করে। তাহলে আমার এই সারফেসের রাফ আর এটা স্মুথ সারফেসে আমার কিছুটা ফ্রিকশনাল ফোর্সকে কমিয়ে দিবে, রিডিউস করে দিবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স রিডিউস করে দিচ্ছে, তাহলে মানে কি ডিক্রিজ হয়ে যাচ্ছে ফোর্সটা। তাহলে যদি ফোর্স ডিক্রিজ হয়ে যায় তাহলে ফ্রিকশনও ডিক্রিজ হয়ে যাবে, কিছুটা কমে গেল। কারণ পলিথিন ব্যাগ এই সারফেসের সাথে একটা স্মুথনেস প্রোভাইড করে, তাহলে ফ্রিকশনাল ফোর্স কমে গেল। তার মানে কি ও ততটা স্মুথের সামনের দিকে আগাবে, তাহলে আমাকে ফোর্স কম অ্যাপ্লাই করতে হবে। কারণ এখানে দুটো সারফেসের কন্ট্যাক্টটা ইরেগুলারিটিটা অনেকটা কম, আগেরটার মধ্যে ইরেগুলারিটি অনেক বেশি ছিল। কারণ যত বেশি ইরেগুলারিটি, ধরে নে যত বেশি ইরেগুলারিটি, মনে কর এটা আমার এগুলো ইরেগুলারিটি মানে গ্রুপস, তার মানে কি এ কন্ট্যাক্টে আছে, তাহলে আমাকে ফোর্স ক্রিয়েট করতে গেলে আমাকে বেশি ফোর্স করতে হবে। এবার যদি আমি এর উপর দিয়ে যদি আমি মনে কর তেল দিয়ে দিলাম, মনে কর নারকেল তেল দিয়ে দিলাম, বা মনে কর আমি একটা স্মুথ প্লাস্টিক দিয়ে দিলাম, তাহলে আমাকে মনে কর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে আমার উপরের হাতটা গ্লাইডিং করতে অনেক তাড়াতাড়ি গ্লাইড হয়ে যাবে না? তার মানে কি আমার সারফেসের স্মুথনেস প্রোভাইড হয়ে গেল। তার মানে কি আমি পলিথিন ওকে র্যাপিং করে এই সারফেসের সাথে এই সারফেসটা, তাহলে এই সারফেসের গ্রুপসটা বা ইরেগুলারিটিটা অনেক রাফ ছিল, কিন্তু আমি ব্রিক্সেরটাকে আমি স্মুথ করে দিলাম, তাহলে আমার ফোর্সটাও কিন্তু কম পড়বে, ওকে গ্লাইড করতে গেলে কম পড়বে, তাহলে 10 নিউটন হয়ে গেল। তাহলে আবার থার্ডবার এই সারফেসের সাথে এই ব্রিক্সের উপর দিয়ে আমি জুট বা খুব রাফ একটা কভারিং আটকে আবার স্প্রিং ব্যালেন্স দিয়ে সেট করলাম, তাহলে আমাকে মনে কর 20 নিউটন দিল। তার মানে কি এই ব্রিক্সটাকে আরও রাফ করে দিল। তাহলে যত বেশি রাফ সারফেস দুজনের মধ্যে মানে ইন্টারকানেক্টেড যত বেশি, তার ম্যাগনিটিউড তত বেশি। ম্যাগনিটিউড মানে কি তার রেজাল্ট তত বেশি হবে, তার ফোর্স অ্যাপ্লাই তত বেশি হবে। বুঝতে পারলাম? তার মানে কি তারা স্প্রিং ব্যালেন্স কী করে, স্প্রিং ব্যালেন্স একটা এমন ডিভাইস যেটা মেজারিং করে ফোর্স অ্যাক্টিংটা, কোনো অবজেক্টের উপর ফোর্স অ্যাক্টিং মেজার করে স্প্রিং ব্যালেন্সকে দিয়ে আমরা পার্টিকুলার ফোর্সটা মানে ডিভাইসের উপর যে মেজারিং ফোর্সটা সেটা জানতে পারি। তার মানে কি এটা কনসিস্ট অফ স্প্রিং ফিক্সড অ্যাট ওয়ান এন্ড উইথ এ হুক টু অ্যাটাচ এখানে হুক থাকে একটা হুক, এটাকে বলা হয় হুক ল। মানে একটা পার্টিকুলার হুক থাকে, এই হুক টু অ্যাটাচ অ্যান অবজেক্ট অ্যাট দ্য আদার, ইট ওয়ার্কস বাই হুক ল। এটা হুক ল হিসেবে কাজ করে, হুইচ স্টেজ দ্যাট দ্য ফোর্স নিডেড টু এক্সটেন্ড এ স্প্রিং ইজ proportioned to a distance that spring is extended from its rest position থেকে কতটা ফোর্স অ্যাপ্লাই করব, স্প্রিং ব্যালেন্সের মধ্যে মেজারিংটা কত দিবে। স্প্রিং ব্যালেন্স মনে করো এদিকে চলে আসলো, তার মানে কি 10 নিউটন প্রোভাইড করলো। তখন আমরা দেখতে পারবো মার্কিংয়ের মধ্যে 10 নিউটন দেখতে পারবো, মার্কিংয়ের মধ্যে 10 নিউটন দেখতে পারবো। তখন 15 নিউটন দেখতে পারবো বা 20 নিউটন দেখতে পারবো। তখনই বুঝতে পারবো যে আমাকে ফোর্সটা কত অ্যাপ্লিকেবল হচ্ছে। বুঝতে পারলাম? তার মানে কি মনে কর এই যে উপরে একটা
স্কেল থাকলেও এই স্কেলটা এদিকে চলে আসলো, যত আমি টানতে শুরু করবো চলে আসলো, তাহলে মানে কি যতটা মার্কিং করবে, যতটা গেছে তার মানে যতটা যাবে, তার মানে কি সেই মার্কিংটাই হলো আমার ওই পার্টিকুলার ফোর্স অ্যাপ্লিকেবল। তার মানে আমার পার্টিকুলার অবজেক্টের ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটাই ওপর নির্ভর করবো। তার মানে কি আমার যত বেশি গ্রুপস, আমার যত বেশি দুটো সারফেসের মধ্যে ইন্টারলকিং, যেটাকে আমরা বলি সাইন্টিফিকের ভাষায়, তার মানে ইন্টারলকিং যত বেশি দুটা সারফেসের মধ্যে তার ফোর্স তত বেশি। তার মানে ইন্টারলকিং যত বেশি সে তত বেশি গ্রেটার ফোর্স, ইন্টারলকিং যত কম তার ফোর্স তত কম। বুঝতে পারলাম ব্যাপারটা, বোঝা গেল? তার মানে কি দ্য অপোজিং ফোর্স হুইচ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য মুভমেন্ট অফ অ্যান অবজেক্ট বা আপার বডি ইজ কল্ড ফ্রিকশন। এতক্ষণ ধরে আমরা তাই জানলাম। তাহলে ফ্রিকশন অনেকগুলো জিনিসের উপর মেজারমেন্ট করে ফ্রিকশন। এবার ফ্রিকশন কোন কোন জিনিসের উপর মেজারমেন্ট করে এটা আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ দেখলাম যে ফ্রিকশন সবসময় মোশনের এগেনস্টে কাজ করে। মোশন এগেনস্টে কাজ করে মানে কি? এবার মোশন এগেনস্টে কাজ করে মানে কি, যে যত বেশি সারফেসের মধ্যে ইন্টারলকিংয়ের ক্ষমতা বেশি তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি। তার মানে কি আমার ইরেগুলারিটি, আমার সারফেসের ইরেগুলারিটির ওপর নির্ভর করে তার ফ্রিকশনাল ফোর্স বাড়বে না কমবে। এবার সারফেস যত স্মুথ ফ্রিকশনাল ফোর্স তত কম, আমার সারফেস যত বেশি রাফ তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি। ফ্রিকশনাল ফোর্স তত বেশি মানে কি, মনে কর এই সারফেসটাই যদি এরকম হতো, রাফ হতো, তাহলে আমার এই পেনকে আমাকে ফোর্স তত বেশি অ্যাপ্লাই করতে হতো। কিন্তু যেহেতু এটা স্মুথ আমাকে ফোর্স অ্যাপ্লাই ফোর্স অল্প করতে হচ্ছে। কিন্তু এটা যদি রাফ হতো তার মানে কি, আমি যদি এটা করে দিলে, এটা মনে কর এটা করে দিলাম, আমি রাফ করে দিলাম, যাচ্ছে। তার মানে কি সারফেসের উপর ডিপেন্ড করে। তার মানে কি আমি সারফেসকে যত বেশি ইরেগুলারিটি প্রোভাইড করব, যত বেশি রাফ প্রোভাইড করব, তার আমার ফ্রিকশনাল ফোর্স তত বেশি হয়ে যাবে, আমাকে ফোর্স তত বেশি অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, তার মানে এটাই আমাকে শেখালো এই চ্যাপ্টার। তার মানে কি ইরেগুলারিটি সারফেসের মধ্যে যত বেশি ইরেগুলারিটি হবে তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে, তাকে আমাকে পুল করতে তত বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমি শিখলাম কি, দ্য ফোর্স অফ ফ্রিকশন ইজ গ্রেটার ইফ দ্য রাফ সারফেস আর ইনভলভড। বুঝতে পারলাম? তার মানে একটা সিম্পল ব্যাপার বোঝার চেষ্টা কর। তার মানে কি দেয়ার ইজ মোর ফ্রিকশন বিটুইন দ্য বুক উইথ মোর ওয়েট বা মোর রাফ অ্যান্ড দ্য টেবিল দেন দেয়ার ইজ বিটুইন দ্য বুক উইথ লেস ওয়েট অ্যান্ড দ্য টেবিল দ্য হার্ড অ্যান্ড পুশ ইজ নিডেড টু মুভ দ্য উডেন বুক বা হেভিয়ার বুক। মানে ব্যাপারটা মনে কর যে যত বেশি ভারী কোনো একটা পার্টিকুলার অবজেক্ট, যত বেশি ভারী, মনে কর এটা যত বেশি লাইট, স্বাভাবিক ব্যাপার। তোকে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়া ওয়েট, এটা, তাহলে আমাকে এটাকে ফোর্স বেশি অ্যাপ্লাই করতে হবে না, এটাকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ এই বেশি লাইট কেন? কারণ এই গ্র্যাভিটি একে কম ওয়েটে টানছে, পুল করছে। তা পুল করার সময় কি এর সারফেসের সাথে এর সারফেসের মানে এই সারফেসের উপর প্রেস কম করছে। তাহলে প্রেস কম করলে কি হবে? ইন্টারলকিং ক্ষমতাটা কমে যাবে। তাহলে ইন্টারলকিং প্রেসিং ক্ষমতাটা যদি কমে যায় তাহলে একে ফোর্স করতে আমাকে কম, মানে আমাকে কম পুশ করতে হবে, একে কম ফোর্স অ্যাপ্লাই করলেও সামনের দিকে এগোবে, তাই তো? তাহলে ইন্টারলকিং, তার মানে কি দুটো সারফেসের মধ্যে ইন্টারলকিং যে জোনটা অনেকটাই কম, কিন্তু এ অনেক বেশি ভারী, এর মাস অনেক বেশি, এ ভারী অনেক বেশি, এ অনেক বেশি হেভি। তাহলে এই সারফেসের মধ্যে এর গ্র্যাভিটির ক্ষমতা অনেক বেশি, তাহলে ইন্টারলকিং পজিশনটা অনেক বেশি, তাহলে একে আমাকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হলো। তাহলে মানে কি আমাকে কিন্তু হেভি আর লাইটের উপরও ডিপেন্ড করে ফোর্স। এবার ওয়ান বাই ওয়ান এটাই আমরা জানতে পারবো যে ফোর্স মানে আমার মেনলি মানে ফ্রিকশনাল ফোর্স কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করছে। তাহলে আমার 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 নির্ভর করছে কি কি? তার মানে কি নেচার অফ অ্যান টু সারফেস অ্যান্ড দ্য ফোর্স উইথ হুইচ টু সারফেসেস আর প্রেস টুগেদার। বুঝতে পারলাম? তার মানে কি বোঝার চেষ্টা করি ব্যাপারটা। মনে কর সরি নড়ে গেল ব্যাপারটা। এগুলো কিছু না, এগুলো সিম্পল ব্যাপার, লাইন বাই লাইন পড়তে হবে, এখানে কিছু জানা নাই। কোনো জায়গায় হয়তো নাও বুঝতে পারিস, একটু লাইন বাই লাইন পড়লে বুঝে যাবি। দেখ মনে কর সিম্পল ব্যাপার, মনে কর একটা এক্সাম্পল আমি দিচ্ছি। মনে কর
এটা একটা সারফেস। এই সারফেসের মধ্যে একটু আগে যেটা আমি এক্সাম্পল দেখালাম, মনে কর এটা একটা সারফেস, এটাও একটা সারফেস। আমি দুই রকমভাবে এক্সাম্পল দিয়েছি। দেখ, এই সারফেসের মধ্যে আমি একটা ব্রিক্সকে মনে কর স্প্রিংটা মানে আমরা স্প্রিং ব্যালেন্স দিয়ে ফোর্স অ্যাপ্লিকেবল করলাম, স্প্রিং ব্যালেন্স দিয়ে, ঠিক আছে। এই সারফেসও তাই, সেম ব্রিক্সটাকে করলাম অ্যাপ্লাই। মনে কর এই সারফেস মানে মনে কর সিম্পল আমাদের মনে কর একটা রোডের মধ্যে করলাম কাজটা, রোড অনেক বেশি রাফ। এবার স্প্রিং ব্যালেন্সটাকে ফোর্স অ্যাপ্লাই করলাম, টানলাম আমি এদিকে, তাহলে একটা মনে করো রিডিং দিল, মনে করো কত রিডিং দিল, 20 N রিডিং দিল, 20 N। তার মানে কি এর উপর আমাকে 20 N ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে, অনেক বেশি এখন বুঝতে পারবো না কারণ ডিফারেন্সটা আসেনি। তার মানে কি 20 N আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হলো। তার মানে কি এও রাফ সারফেস, অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হলো তাকে সামনের দিকে মুভ করার জন্য। তার মানে কি এদিকে মুভ হচ্ছে, এদিকে মুভ হচ্ছে, কারণ আমি এদিকে মুভ করছি, তাহলে ফ্রিকশন সবসময় এদিকে কাজ করবে, তার মানে ফ্রিকশন এদিকে কাজ করবে, বুঝতে পারলাম, বেঁধে দিলাম, ফ্রিকশন এদিকে কাজ করবে। এবার একই সারফেসের মধ্যে একই ব্রিক্সটাকে নিলাম, এই সারফেসের মধ্যে আমি লুব্রিকেন্ট দিয়ে দিলাম বা কোনো একটা অয়েল দিয়ে দিলাম, তাহলে একে যতটা আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে একে ততটা কি ফোর্স অ্যাপ্লাই করতে হবে? নিশ্চয়ই না। কেন? কারণ এই সারফেসের যে ইন্টারলকিং যে জোনটা ওটা বেশি স্মুথ করে দিয়েছে। একটু আগে আমি কি শিখলাম, একটু আগে আমি শিখলাম যে যত বেশি ইরেগুলারিটি থাকবে দুটো সারফেসের মধ্যে, তাহলে ওই সারফেসের আমার ফ্রিকশনাল ফোর্স তত বেশি। কিন্তু আমি এই দুটো সারফেসের জোনটাকে ইরেগুলারিটিকে আমি কমিয়ে দিলাম, মানে আমি অয়েল প্রোভাইড করে, তাহলে আমাকে একে কম প্রোভাইড করতে হলো, মনে করো 8N প্রোভাইড করতে হলো বা 6N প্রোভাইড করতে হলো। কেন? কারণ এই সারফেসের মধ্যে আমি স্মুথনেস প্রোভাইড করে দিয়েছি। বা একটু আগে যে এক্সাম্পল দিলাম ওই এক্সাম্পলটা করে রাখাতে পারিস, যদি ব্রিক্সের বাইরের দিক থেকে যদি স্মুথ পলিথিন ব্যাগ যদি র্যাপিং করে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর থেকে কম প্রোভাইড হবে ফোর্স আমাকে কম প্রোভাইড করতে হবে। কেন? কারণ এই পার্টিকুলার উডেন ব্লকটা বা পার্টিকুলার ব্রিক্সটা এই পার্টিকুলার সারফেসের উপর আমাকে কম ফোর্স অ্যাপ্লাই করতে হলো, কারণ ফ্রিকশনাল ফোর্স কমে গেল, কারণ আমাকে ইরেগুলারিটি আমি কমিয়ে দিলাম, ইরেগুলারিটির মধ্যে স্মুথনেস আসার পরে আমাকে ফোর্স কম প্রোভাইড করতে হলো। বুঝতে পারলাম? তাহলে আমাকে ফ্রিকশন কীভাবে কাজ করছে সেটা আমাকে বুঝতে পারলাম। তাহলে সারফেসের উপর তাহলে তার মানে কি যত বেশি রাফ সারফেস হবে তার ফ্রিকশন তত বেশি হবে। তার মানে কি দ্য রাফার সারফেস দ্য গ্রেটার ফ্রিকশন, দ্য স্মুথার সারফেস মানে স্মলার ফ্রিকশন। বুঝতে পারলাম? এইভাবে কিন্তু সারফেসের উপর ডিপেন্ড করে, ফ্রিকশন সারফেসের উপর ডিপেন্ড করে। তার মানে কি স্মুথনেস আর রাফনেস ফ্রিকশনের উপর ডিপেন্ড করছে। তারা স্মুথনেস ফ্রিকশনাল ফোর্সকে কমিয়ে দিচ্ছে, রাফনেস ফ্রিকশনাল ফোর্সকে বাড়িয়ে দিচ্ছে। কেন? কারণ আমাকে টানতে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হলো যত বেশি রাফ হবে, আর যত বেশি স্মুথ হবে আমার টানতে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হলে অনেক কম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কারণ কম ফোর্স অ্যাপ্লাই করলে ও সামনের দিকে মুভ করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে আমি স্প্রিং ব্যালেন্স দিয়ে এই জিনিসটাকে মেজার করতে পারবো। বুঝতে পারলাম? তাহলে আমরা কী করে মেজার করতে পারি? এই জিনিসগুলো কিন্তু ভালোমতো পড়তে হবে, যদি ভালোমতো না জানতে পারি তাহলে কিন্তু খুব সমস্যা। এগুলো কিন্তু একটা লাইন অনেকবার আসবে, যে একটা লাইন অনেকবার পড়তে হবে আমাদেরকে। বুঝতে পারলাম? এবার আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখ। বৃষ্টি হচ্ছে, এই জন্য শব্দটা নাও শুনতে পারিস তোরা। দেখ, মনে কর আমি আমার হাতের সামনে কিছু নেই বলে খুঁজছিলাম, পেলাম না। দেখ, মনে কর কালিগুলো শেষ হয়ে গেছে। মনে কর এটা সারফেসের উপর একটা ইনক্লাইন প্লেন, এই সারফেসের উপর একটা ইনক্লাইন প্লেন রাখলাম। মনে করো আমাদের ইনক্লাইন প্লেন হয় না, আমাদের বাড়ির আশেপাশে গাড়ি উঠায় তো একটা ইনক্লাইন প্লেন গাড়ি উঠায়। তুই সিম্পল একটা পেন্সিল, ছোটো একটা পেন্সিল বা পেন্সিল ড্রাইসেল রাখ, মানে ব্যাপারটা হলো এরকমভাবে, মানে এরকম
এরকম এরকম এরকম। তার মানে কি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এই যে এরকম একটা ইনক্লাইন প্লেন রাখ, এরকম, আমি ছেড়ে দিলাম, তাহলে কতটা ডিস্টেন্সে গেল? ডিস্টেন্সে কার উপর নির্ভর করে? সারফেসের উপর, সারফেসের উপর। তার মানে কি দেখ, তার মানে কি সারফেস যতটা স্মুথ ও অনেক বেশি দূরে যাবে। কিন্তু আমি যদি পার্টিকুলার এই সারফেসের উপর, এই সারফেসের উপর যদি আমি এর রাফনেসটা বাড়িয়ে দেই, এই রাফনেসটা যদি আমি বাড়িয়ে দিই, রাফনেসটা বাড়াবো কী করে? এটা এইভাবে দেখ কতটা গেল। তখন সারফেসটার এতটা গেছিল, কিন্তু সারফেসটার রাফ যদি আমি বাড়িয়ে দিই এতটা গেল ডিস্টেন্সটা। তার মানে কি, আমি যেই সারফেস ইউজ করি সেই সারফেসটা কত বেশি রাফ তার উপর নির্ভর করে আমার এই পেনটা কত দূর অবধি গেছে। তার মানে কি, ওই পার্টিকুলার সারফেসটা, ওই রাফ সারফেসটা একে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, যেটাকে আমরা বলি এতক্ষণ ধরে যেটা মানে মুখস্থ করে আসছি, ফ্রিকশনাল ফোর্স। ওকে একটা ফোর্স অ্যাপ্লিকেবল করছে। তার মানে কি, এই সারফেসটা যত বেশি রাফ এই পেনকে তত বেশি ফ্রিকশন প্রোভাইড করবে, ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে, ও বেশি দূর যেতে পারবে না। বোঝা গেল? তার মানে কি, আমি একটা মার্বেল ফ্লোর বা আমি একটা নিউজ পেপার বা আমি একটা ক্লোথ বারবার ইউজ করে দেখতে পারবো যে পেনটা কত দূর যাচ্ছে। তার মানে কি, তার মানে কি এটাই প্রমাণিত হলো যে আমার যত বেশি সারফেসটা যত বেশি রাফ হবে সেই সারফেসটা এই পেনকে আমার বেশি গ্রেটার অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে, গ্রেটার অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স প্রোভাইড করবে। তাহলে পেন্সিল সেল বা কোনো পেন্সিল যত বেশি দূর যাবে না যত বেশি রাফ সারফেস হবে। এটাই হলো অ্যাক্টিভিটির মধ্যে তোদের আছে। বুঝতে পারলাম? তাহলে আমার অ্যাক্টিভিটি প্রোভাইড করে পার্টিকুলার যে কোনো অ্যাক্টিভিটি আমাকে দেখাচ্ছে যে আমি নিউজ পেপার ইউজ করি বা মার্বেল ফ্লোর ইউজ করি বা একটা ক্লোথ ইউজ করি। তার মানে কি, ক্লোথ ইউজ করলে অনেক বেশি রাফ হবে, কারণ ক্লোথ অনেক বেশি রাফ, তার মধ্যে ইরেগুলারিটিস বেশি। ইরেগুলারিটিস বেশি হলে কি হবে? দ্য রাফার সারফেস দ্য গ্রেটার ফ্রিকশন, দ্য রাফার সারফেস দ্য গ্রেটার ফ্রিকশন। কারণ সারফেস রাফ, ক্লোথ ইউজ করছি, সারফেস রাফ করে দিচ্ছি, তাহলে আমার পেনকে আমাকে ফ্রিকশন বেশি প্রোভাইড করছে, ও বেশি ফ্রিকশন প্রোভাইড করছে। তার মানে কি, তার মানে কি নেচার মানে সারফেসের নেচারের উপর ডিপেন্ড করে ফ্রিকশন। তার মানে কি, ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ টু সারফেস। বুঝতে পারলাম? তার মানে স্মুথনেস আর রাফনেসের উপর আমার বেশি ইসে হবে, প্রোভাইড হবে। তার মানে কি, সিম্পল ব্যাপার, একটা পেন্সিল সেল বা একটা পেন অনেক বেশি লেস ডিস্টেন্স প্রোভাইড করবে যার যত সারফেস রাফ হবে, যার যত সারফেস রাফ হবে। একটা কাপড়ের মানে একটা ক্লোথের মধ্যে সে বেশি ডিস্টেন্সে যাবে না, একটা নিউজ পেপারের মধ্যে তার থেকে কম ডিস্টেন্সে যাবে, একটা মার্বেল ফ্লোরের মধ্যে তার আরও কম বেশি ডিস্টেন্সে যাবে, নিউজ পেপারের মধ্যে আরেকটু বেশি ডিস্টেন্সে যাবে। আমি যদি আরও রাফ ক্লোথ ইউজ করি তাহলে আরও কম ডিস্টেন্সে যাবে। তার মানে কি, মনে কর একটা ফ্লোর, ও অনেক বেশি ডিস্টেন্সে যাবে, অনেক বেশি ডিস্টেন্সে যাবে। একটা সিম্পল নিউজ পেপার ইউজ করছি, আর একটু কম ডিস্টেন্সে যাবে। একটা রাফ ক্লোথ ইউজ করছি, আর একটু কম ডিস্টেন্সে যাবে। তার মানে যত বেশি রাফার, তার মানে কি, রাফারের দিক থেকে যদি ধরি তাহলে ফার্স্টে আসবে হলো ক্লোথ, তারপরে আসবে নিউজ পেপার, তারপরে আসবে হলো মার্বেল ফ্লোর বা এমনি ফ্লোর। তার মানে কি, রাফকে বেশি ক্লোথ, তাহলে মানে যে যত বেশি রাফ সে তত বেশি গ্রেটার অ্যামাউন্ট অফ ফ্রিকশনাল ফোর্স ইউজ করছে ওই পেনকে। এর থেকে বোঝা গেল? বুঝতে পারলাম? তাহলে এইভাবে কি কি ইউজ করছে। আর আরেকটা কি ইউজ, আরেকটা নেচার কি, আরেকটা নেচার কি, সিম্পল ব্যাপারে এটা আমি বলছিলাম। এই যে এইটা একটা, এইটা একটা, তার মানে কি, দুটো সারফেস কোন পজিশনে আছে, কোন পজিশনে মানে কি, ডিপেন্ডস অফ ফ্রিকশন অন দ্য ফোর্স উইথ হুইচ টু সারফেসেস আর প্রেস টুগেদার। এর বক্স হেভি পার্টিকুলার, এটা যদি এই পার্টিকুলার অবজেক্টটা, এই পার্টিকুলার লাইট, তাহলে এ সারফেসের উপর কম প্রেস করে আছে। তার মানে কি, এই গ্র্যাভিটির পুলটা অনেকটা কম, এর গ্র্যাভিটির পুলটা অনেকটা বেশি, কারণ এ বেশি, ও অনেক বেশি জায়গা জুড়ে, প্লাস অনেক বেশি ভারী, তার মাসটা অনেকটা বেশি। তাহলে এ প্রেস করে, এ সারফেসের উপর বেশি প্রেসের মানে প্রেসিং এবিলিটি আছে, ইন্টারলকিং ক্ষমতাটা অনেক বেশি। কারণ যে যত বেশি ভারী সে তার সারফেসের উপর তত বেশি ফোর্স ক্রিয়েট করবে, মানে এই ফোর্সটা
মানে এদিকে ফোর্সটা বেশি ক্রিয়েট করবে, তার গ্র্যাভিটির ফোর্সটা অনেকটা বেশি, তাহলে গ্র্যাভিটির ফোর্স বেশি হলে তার তার সারফেসের সাথে তার ইন্টারলকিং ক্ষমতাটা, ইন্টারলকিং এবিলিটিটা অনেকটা বেশি। তাহলে ইন্টারলকিং এবিলিটি হলে তাকে আমাকে ফোর্স বেশি অ্যাপ্লিকেবল করতে হচ্ছে না, ফোর্স বেশি অ্যাপ্লিকেবল করতে হচ্ছে। তাহলে মানে কি ফোর্স বেশি অ্যাপ্লিকেবল করতে হলে ফ্রিকশনাল ফোর্স ওকে আরও বেশি আটকাতে হবে। তাহলে মানে কি ফ্রিকশনাল ফোর্স ওকে বেশি অ্যাপ্লিকেবল করতে হচ্ছে, কারণ ফোর্স বেশি অ্যাপ্লিকেবল করতে হচ্ছে, এই ফ্রিকশনাল ফোর্সও বেশি। কারণ আমাকে ইরেগুলারিটি মানে আমাকে ফ্রিকশনাল ফোর্স একে একটা এক্সট্রা ফোর্স ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমাকে ভারী বক্সটাকে ঠেলতে বেশি ফোর্স ক্রিয়েট করতে হয় কেন? কারণ ভারী বক্স এর উপর, এই সারফেসের উপর বেশি ফোর্স ক্রিয়েট করে, তাহলে ফ্রিকশনাল ফোর্সও বেশি হবে, কারণ ফ্রিকশনাল ফোর্সও চাইবে একে ফোর্স ক্রিয়েট করার। তার মানে কি যত বেশি রাফ সারফেস, যত বেশি ইরেগুলারিটি, যত বেশি মানে ফোর্স এবিলিটি, তাকে তত বেশি তাকে ঠেলতে তত বেশি ফোর্স অ্যাপ্লিকেবল করতে হবে। তার মানে আমাকে ভারী বক্সে ঠেলতে বেশি অ্যাপ্লিকেবল করতে হবে, কারণ আমাকে ফ্রিকশনাল ফোর্সও বেশি, কারণ যে যত বেশি ভারী তার ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে, প্রপোর্শনাল। আর এ লাইট, এর সারফেসের উপর কম, মানে আমার ইন্টারলকিং জোনটা কম, তাহলে ইন্টারলকিং জোন কম হলে তাকে অল্প ফোর্স ক্রিয়েট করলে সে সামনে যাবে। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ মোর ফ্রিকশন বিটুইন দ্য এটাকে আমরা কী বলবো, মানে পাওয়ার ব্যাঙ্ক, between the power bank with more weight and the table. Then there is between the pen with less weight and the table. তার মানে পেনের লেস ওয়েট আছে টেবিলের উপর, আর এই পাওয়ার ব্যাংকের হেভি ওয়েট আছে টেবিলের উপর। তাহলে আমাকে হার্ড পুশ করতে হবে, একে অল্প পুশ করলেই হবে। তাহলে এর থেকে আমি কি শিখলাম? ইফ দ্য ফোর্স ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রিকশন ইনক্রিজ। ফোর্স যদি ইনক্রিজ করতে হয়, মানে আমাকে বাড়াতে হয় সামনের দিকে, তখন আমাকে অ্যামাউন্ট অফ ফ্রিকশনও কিন্তু বেশি হয়ে যাবে। অ্যান্ড ইফ দ্য ফোর্স ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রিকশন ডিক্রিজ। এর থেকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে কর আমি স্কাই ডাইভিং করি না, তাহলে আমাকে গ্রাসের উপর স্কাই ডাইভিংটা করাটা ইজি হবে না মানে কোনো পার্টিকুলার বরফের উপর, আইসের উপর? তাহলে ইট ইজ ইজিয়ার টু স্কাই অন গ্রাস ইফ, তার মানে কি ইট ইজিয়ার কি গ্রাসের উপর হবে না স্নোয়ের উপর হবে? নিশ্চয়ই স্নোয়ের উপর, কারণ স্নো অনেক বেশি স্মুথ ক্রিয়েট করছে। তার মানে কি স্কাই ডাইভিংয়ের সারফেসের নিচের দিকটা আর আমার যেখানে সারফেস পার্টিকুলার ঘাস বা স্নো অনেক বেশি স্মুথার, তাহলে এই বেশি ফ্রিকশনাল ফোর্স থেকে অনেক বেশি কমিয়ে দিবে। তাহলে এখানে অনেক বেশি ফ্রিকশন ইজ লেস অনেক স্মুদিং সারফেস, আর ফ্রিকশন ইজ মোর অনেক রাফার সারফেস। একটু আগে তো তাই শিখলাম। ঠিক আছে, তার মানে কি আমাকে ফোর্স কী শেখালো? তার মানে কি আমার ফ্রিকশনাল ফোর্স কী শেখালো? তাহলে ফ্রিকশনাল ফোর্স ইজ দ্য ফোর্স হুইচ অপোজিট দ্য মোশন বিটুইন দ্য বডিজ ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। দ্য রাফার সারফেস ইজ মোর ফ্রিকশন দ্যান দ্য স্মুথার সারফেস। তাই তো আমাকে শেখালো। আর আমাকে কী শেখালো? আমাকে যার বেশি ভারী, যে যত বেশি ভারী তার ফ্রিকশন সেভাবে কাজ করবে। তার মানে কি ইরেগুলারিটির উপর ডিপেন্ড করে, if the two surface objects are pressed together harder by a greater force then the friction will increase. কেন? কারণ ইন্টারলকিং জোনটা বেশি। লাইট অবজেক্টের ক্ষেত্রে এই সারফেসের সাথে এই সারফেসের প্রেসিং করার ক্ষমতা, এ তো গ্র্যাভিটির দিকে ও কম প্রেস করে আছে, তাহলে এই ইন্টারলকিং ক্ষমতাটা তত বেশি না। ইন্টারলকিং ক্ষমতা হলে ফ্রিকশনাল ফোর্সও কমে যাবে, কারণ ফ্রিকশন একে কম ফোর্স ক্রিয়েট করবে। কিন্তু যেহেতু এর ইন্টারলকিং ক্ষমতাটা বেশি, দেখ হালকা করে আটকে আছে, তাকে আমাকে পুশ করতে বেশি সময় লাগবে না, অল্প ফোর্স ক্রিয়েট করতে হবে। কিন্তু যদি একদম টাইটলি প্যাকড থাকে, তার মানে কি এ বেশি ভারী। তার মানে কি ভারী বলে কি, এই যে এই গ্রুপগুলো আছে, যে ইন্টারলকিং গ্রুপগুলো আছে, মানে এই সারফেসের এই গ্রুপগুলো আর এই সারফেসের এই গ্রুপগুলো যত বেশি আটকে থাকবে, তাকে আমাকে ফোর্স সামনের দিকে অ্যাপ্লাই বেশি করতে হবে। যত বেশি ফোর্স অ্যাপ্লাই করবো, তাহলে মানে কি ফ্রিকশনও তত বেশি হবে। তার মানে কি এ চাচ্ছে একে একটা ফোর্স ক্রিয়েট করার, কারণ এ অনেক বেশি ভারী, এর ওপর মানে এর রাফ সারফেসের উপর অনেক বেশি ইরেগুলারিটি আছে। তার মানে কি এ চাইবে এদিকে একটা ফোর্স ক্রিয়েট করা, যেটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। তার মানে কি যে যত বেশি রাফ বা সারফেস বা যে যত বেশি ভারী, তার ফোর্স অ্যাপ্লিকেবল তত বেশি। তার মানে কি ইট ইজ ইজিয়ার টু পুশ এ লাইট বক্স অর লাইট পেন, আর ইট ইজ ডিফিকাল্ট টু হেভি বক্স অর হেভি অবজেক্ট রাদার দেন লাইট অবজেক্ট। তার মানে কি হলো,
ইট প্রেসেস দ্য ফ্লোর উইথ অ্যান লেস ফোর্স। তার মানে কি লেস ফোর্স হলে লেস ফ্রিকশন হবে। আমরা এতক্ষণে যদি মানে প্রপোর্শনাল মতো কাজ করে, তার মানে কি ফ্রিকশন যত বেশি তার প্রপোর্শনাল, মানে ফোর্স যত বেশি তার প্রপোর্শনাল হবে ফ্রিকশন। বোঝা গেল? তার মানে কি লেস ফোর্স হেন্স ফ্রিকশন ইজ লেস, মোর ফোর্স তাহলে ফ্রিকশন ইজ মাচ মোর। তার মানে কি সারফেসের সাথেও আমরা দেখলাম এই ব্যাপারটা হলো, আর আমরা হেভি ওয়েট লাইট ওয়েটের ক্ষেত্রেও দেখলাম কি করে কাজটা করলো। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, লাইন বাই লাইন পড়লে আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো কী হচ্ছে। তার মানে কি সারফেস আর কোনো পার্টিকুলার অবজেক্টটা কত বেশি ভারী না কত বেশি হালকা তার উপর কিন্তু ফ্রিকশন নির্ভর করছে, স্বাভাবিক ব্যাপার। কারণ একটা ভারী বল যত না দূরে যাবে মারলে, একটা হালকা বল তত বেশি দূরে যাবে। কেন? কারণ হালকা বল লাইট, ও সারফেসের সাথে ইরেগুলারিটিস বেশি, তার মানে সারফেসের সাথে ও প্রেসিং করার মানে আমার ইন্টারলকিং ক্ষমতাটা কম, তাহলে ও অনেক বেশি দূরে যাবে। কিন্তু একটা ভারী বল যত আমি একই ফোর্সে মারলাম, তাহলে ভারী বল এতটা দূরে যাবে, কিন্তু একটা হালকা বল অনেকটা দূরে যাবে, কারণ ভারী বল ওই সারফেসের সাথে বেশি ইন্টারলকিং ক্ষমতাটা বেশি। তার মানে কি ওই সারফেস ওই ভারী বলকে ওই পার্টিকুলার যেই ফোর্সটা ভারী বলের উপর প্রয়োগ হলো, ঠিক সেম টু সেম ফোর্সটা ওই ভারী বলের উপর ওই সারফেসটা প্রোভাইড করছে, যেটাকে আমরা ফ্রিকশন বলি। অপোজিট একটা মোশন কাজ করে, যেটাকে আমরা বলি ফ্রিকশন। তাহলে মানে কি যত বেশি ভারী তাকে আমাকে ফ্রিকশন ওর উপর বেশি ফোর্স অ্যাপ্লিকেবল করছে বলে তাকে আমাকে তত বেশি ফোর্স অ্যাপ্লিকেবল করতে হচ্ছে, কারণ যত বেশি যে ভারী তার ইন্টারলকিং ক্ষমতাটা অনেক বেশি। বুঝতে পারলাম? এইভাবে কিন্তু হয়। এর পরবর্তী দেখতে পারবো যে 3 রকম আমাদের ফ্রিকশন হয়। ওকে, নেক্সট আমরা জানবো কি স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন অ্যান্ড রোলিং ফ্রিকশন। খুব ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? স্ট্যাটিক ফ্রিকশন হলো এমন একটা ফোর্স দ্যাট কি মানে এটা কি করবে, দ্যাট কিপস অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট। এটা হলো এই যে আমার যে পাওয়ার ব্যাংকটা এখন বসে আছে, এটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। তো এই পার্টিকুলার এই স্ট্যাটিক ফ্রিকশনকে আমাকে মুভিং ফ্রিকশনে আনতে গেলে আমাকে স্লাইডিং ফ্রিকশন করতে হবে। তার মানে কি এই স্ট্যাটিক ফ্রিকশন মনে কর, তার মানে কি প্রথম যখন আমি এর উপর ফোর্স ক্রিয়েট করবো, তার মানে কি ওই ফোর্সটা আমার সব থেকে বেশি হবে, কারণ আমি একটা পার্টিকুলার একটা অবজেক্ট স্ট্যাটিক পজিশনে আছে, তখন যেই প্রথম ফোর্সের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট মানে টেন টু মুভটা আস্তে আস্তে শুরু করবে, স্টার্টিং করবে, তখন তার উপর ফোর্সটা বেশি হবে। কিন্তু যখনই সে মুভ করতে শুরু করে তার উপর ফোর্সটা কিন্তু নেগলিজেবলি ওর থেকে একটু কম হবে যখন আমরা প্রথমে ফোর্সটা অ্যাপ্লাইকেবল করছি। তার মানে কি প্রথম ফোর্সটা মনে কর যদি মনে কর 15 N হয়, তার পরবর্তীকালে যখন আমরা ফোর্সকে অ্যাপ্লাই করবো তখন 14, 13, 12 করলেও কিন্তু সে মুভ করবে। তার মানে কি প্রথম যে ফোর্সটা অ্যাপ্লিকেবল করলে ওই পার্টিকুলার অবজেক্টটা শুরু করবে, তখন সেই ফোর্সটা কিন্তু অনেকটা বেশি, কারণ সে স্ট্যাটিক পজিশনে আছে, কারণ ফ্রিকশন এই যে ফ্রিকশনাল ফোর্স একে স্ট্যাটিক রাখার চেষ্টা করছে, এটাকেই বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন আমরা কি দেখবো? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ ফোর্স দ্যাট কিপস অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট। মানে কি বলবো, ইট এক্সপিরিয়েন্স হোয়েন ইন্ডিভিজুয়ালি ট্রাই টু মুভ এ স্টেশনারি অবজেক্ট অন এ সারফেস উইদাউট অ্যাকচুয়ালি ট্রিগারিং এনি রিলেটিভ মোশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারফেস হুইচ ইট ইজ অন। তার মানে কি কোনো পার্টিকুলার অবজেক্টকে কোনো পার্টিকুলার মানে আমার কি বলবো, মনে কর পাওয়ার ব্যাংকে বা উডেন ব্রিক্সকে বা যাই করিস না কেন, উডেন ব্লককে যদি স্টেশনারি ফেস থেকে জাস্ট মুভ করতে দেওয়া হয়, জাস্ট মুভ, তার মানে কি তখন ওই ফ্রিকশনাল ফোর্স অনেক বেশি, কারণ এই সারফেস একে ফ্রিকশনাল ফোর্স দিয়ে আটকে রাখছে, স্ট্যাটিক করে রাখছে। তাহলে এই প্রথম যে ফোর্সটা ওকে বেশি প্রোভাইড করতে হবে, কারণ ও স্টেশনারি ফেজে আছে, স্ট্যাটিক পজিশনে আছে। তাহলে এটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে কি করবে, একটা বক্স কোনো মোশনে আসবে না, নো মোশন, স্ট্যাটিক ফ্রিকশনে নো মোশন। ব্যাপারটা বুঝে গেল? তাহলে স্ট্যাটিক ফ্রিকশনে কি হবে, নো মোশন হবে। কিন্তু তার মানে কি এখানে ফ্রিকশন, এদিকে আমার পার্টিকুলার এখানে কোনো ফোর্স অ্যাপ্লিকেবল হলো না, তাহলে এই পজিশনটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। তারপরে স্ট্যাটিক ফ্রিকশনকে প্রথম অ্যাপ্লিকেবল করলে মনে কর 15 N হলো, তারপর আস্তে আস্তে স্লাইড করতে গেল, তখন সেটাকে আমরা বলি স্লাইডিং মোশন। স্লাইডিং মোশন অনেকটা কম মোশন অ্যাপ্লিকেবল করতো, কারণ ইট ইজ ইজিয়ার টু কিপ অ্যান অবজেক্ট মুভিং,
হুইচ ইজ অলরেডি ইন মোশন, এটা অলরেডি মোশনে আছে, তাহলে একে এর উপর ফ্রিকশনাল ফোর্স বেশি হবে না স্ট্যাটিকের মধ্যে ফ্রিকশনাল ফোর্স বেশি হবে? নিশ্চয়ই স্ট্যাটিকের উপর বেশি হবে, কারণ স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সই ওই পার্টিকুলার অবজেক্টকে আটকে রাখছিল, স্লাইডিং মোশন তো ওকে স্লাইড করতে দিচ্ছে, এরকম করে স্লাইড করতে দিচ্ছে। তার মানে কি এই বক্সকে যদি আমি স্লাইডিং মোশন এক্সাম্পল দিই, তার মানে কি ফোর্স এদিকে, তার মানে গ্র্যাভিটি এদিকে আটকে রাখছে, তাহলে এবার যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তার মোশন এদিকে হবে, তাহলে মোশন এদিকে হবে না, কিন্তু ফ্রিকশন হবে এদিকে, কিন্তু সে যাচ্ছে। তাহলে প্রথমে যদি আমি এই বক্সটাকে ফ্রিকশন ছিল, প্রথমে টানতে গেলে আমাকে 15 N প্রোভাইড করতে হতো, কিন্তু আস্তে আস্তে যখন আমাকে মুভ করতে হয়, আমাকে স্প্রিং ব্যালেন্স দিয়ে মুভ করতে হয়, তখন আমাকে 14 N বা 13 N দিয়েও মুভ করতে পারবো, মুভ হবে সে, কারণ তখন ফোর্সটা অনেকটা কম দিলে চলবে। প্রথম যেই ফোর্সটা সেটা অনেকটা বেশি হয়, তারপর আস্তে আস্তে ফোর্স অল্প করলেও কিন্তু আস্তে আস্তে মুভ স্লো করতে শুরু করবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে কি ইট ইজ ইজিয়ার টু কিপ অ্যান অবজেক্ট মুভিং হুইচ ইজ অলরেডি ইন মোশন দ্যান টু মুভ দ্য সেম অবজেক্ট ফ্রম রেস্ট। কারণ স্টেশনারি পজিশনে কোনো একটা পার্টিকুলার ফ্রিকশন অনেক বেশি কাজ করছে, এখন বেশি ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, যখন আমি মুভ করতে শুরু করবো ফ্রিকশনাল ফোর্স তেমন কাজ করছে কি, আমি যদি স্টেশনারি যদি মুভ করতে শুরু করে, একটা বল যদি মুভ করতে শুরু করে, তখন বল বা মানে বল তো আমি বলবো না, মেনলি আমি যদি ইসে ধরি, বক্স ধরি, তাহলে বক্স যদি এরকম এরকম যায় বা আমি যদি মুভ করতে শুরু করি, তখন ওর ফ্রিকশনাল ফোর্স অনেক কম স্টেশনারি ফ্রিকশন থেকে, বুঝতে পারলাম? তাহলে স্টেশনারি ফ্রিকশন থেকে অনেক বেশি কম। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি করবে? তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি? দ্য অবজেক্ট ইজ অ্যাকচুয়ালি নট মুভিং অর স্লাইডিং ওভার অ্যানাদার সারফেস অর অ্যানাদার অবজেক্ট। তার মানে কি, তার মানে কি প্রথম, তার মানে কি এই যে আমি যখন মুভ করাতে শুরু করবো, এই যে এইটা, তাহলে মানে কি এইটা যাওয়ার আগে যেই পজিশনটা ছিল ওটাকে বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। এবার মুভ করতে শুরু করে দিল, ওটাকে আমরা বলি স্লাইডিং ফ্রিকশন। তাহলে মানে কি মুভ করতে যখন শুরু করে দেবে, তার মানে কি মুভ করতে শুরু করে দেবে তখনই ফোর্সটা আমাকে অ্যাপ্লাই করবে বেশি করতে হবে। তার মানে কি এখন স্ট্যাটিক ফ্রিকশনে আছে, যখনই মুভ করতে শুরু করলাম তখন ফোর্স বেশি অ্যাপ্লিকেবল করতে গেল, এবার মুভ হতে শুরু করলো তখন সেটাকে আমরা বলি স্লাইডিং ফ্রিকশন। তাহলে স্লাইডিং ফ্রিকশনের মধ্যে ফ্রিকশনের ফোর্সটা অনেকটা বেশি কম। এবার ব্যাপারটাকে বোঝ, এবার আমি এই সারফেস আর এই সারফেসের মাঝখানে একটা রোলিং অবজেক্ট রাখলাম, দেখতে পাচ্ছি না? দেখ, আমি রাখলাম কিন্তু অটোমেটিকলি মুভ করে যাচ্ছে না। তার মানে কি আমার কি করে দিলাম ব্যাপারটাকে কি করে দিলাম? ব্যাপারটাকে আরও সারফেসকে আরও স্মুথ করে দিলাম না, রোলিং করে দিলাম না। তাহলে এখানে পার্টিকুলার মোশনটা কোথায় কাজ করছে? এর পার্টিকুলার মোশনটা কোথায় কাজ করছে? বক্স। তাহলে এটা হলো বক্স। এবার বক্সের এটা সারফেস, তাহলে এবার মাঝখানে যদি আমি গোল প্রোভাইড করি, কোনো একটা গোল সারফেস, তাহলে মোশন কাজ করছে কোথায়? এইভাবে কাজ করছে না? এতক্ষণ মোশন কাজ করছিল এইভাবে, এই সেকেন্ডে স্লাইডিং মোশন এইভাবে কাজ করছিল, কিন্তু এখানে মোশন কাজ করছে না, ক্লকওয়াইজ কাজ করছে না, কারণ বল যদি এইভাবে মুভ করে তাহলে মোশনটা এইভাবে কাজ করে, এইভাবে। তার মানে কি এইভাবে কাজ করছে, এইভাবে, তাহলে এই জন্য তো এদিকে যাচ্ছে, তাহলে বলটা আরও স্মুথ করে দিচ্ছে না? তাহলে রোলিং ফ্রিকশন ইজ মাচ লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন, এর থেকে বলতেই পারি স্লাইডিং ফ্রিকশন অনেক বেশি ইজিয়ার দেন স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন ইজ মাচ লেস দেন স্ট্যাটিক ফ্রিকশন। তারপরে আর কি, আবার রোলিং ফ্রিকশন ইজ মাচ মোর ইজিয়ার অর মাচ লেস দেন স্লাইডিং ফ্রিকশন। তাহলে ফ্রিকশনাল ফোর্স সব থেকে বেশি কোথায়? স্ট্যাটিকে, তারপর স্লাইডিংয়ে, তারপর রোলিংয়ে। ফ্রিকশনাল ফোর্স সব থেকে কম কোথায়? রোলিংয়ে, তারপর স্লাইডিংয়ে, তারপর স্ট্যাটিকে। বুঝতে পারলাম? তার মানে কি আমি কোনো কোনো অবজেক্টের দুটো সারফেসের মধ্যে যদি আমি রোলিং কোনো অবজেক্টকে ইউজ করি বা রোলিং কোনো পেনকে বা রোলিং কোনো পেন্সিলকে ইউজ করি, তাহলে সে সারফেসকে অনেক স্মুথ করে দিবে। তাহলে স্মুথ করলে কি হবে? স্মুথ করলে এটাই হবে, তার রেজিস্ট্যান্স মোশনটা অনেকটা কমে যাবে। রেজিস্ট্যান্ট মোশনটা যদি পার্টিকুলার অবজেক্টের রেজিস্ট্যান্স যে মোশনটা অনেকটা বেড়ে যাবে, তার মানে কি অনেকটা বেশি স্লাইড করবে,
তাহলে ওটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন। তার মানে কি রোলিং ফ্রিকশন কি করে, রোলিং ফ্রিকশন ইজ মাচ লেস দেন স্লাইডিং ফ্রিকশন। তার মানে কি রোলিং রিডিউসেস দ্য ফ্রিকশন, রেজিস্ট্যান্স ক্ষমতাটা, ফ্রিকশন তার মানে কি আটকানোর ক্ষমতাটা, মানে রেজিস্ট করার ক্ষমতাটা অনেক বেশি মানে কমে যায়, ফ্রিকশনাল ফোর্স অনেক বেশি কমে যায় রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে, রিডিউস করে দেয়, ফ্রিকশনকে রিডিউস করে দেয়। ফ্রিকশনটা যত বেশি রিডিউস হবে তাহলে রোলিং ফ্রিকশন ইজ মাচ লেস দেন স্লাইডিং ফ্রিকশন। বুঝতে পারলাম, স্লাইডিং ফ্রিকশন ইজ স্মলার দেন স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স অনেক বেশি, তারপরে স্লাইডিং ফ্রিকশন, তারপরে রোলিং ফ্রিকশন। তাহলে মানে কি এখানে আমি যদি একটা স্প্রিং ব্যালেন্সে মাপি, মানে স্প্রিং ব্যালেন্সে ফোর্স কী করি অনেক তাড়াতাড়ি চলে যাবে, প্রায় 2 নিউটন 1 নিউটন আমি অনেক কম ফোর্স প্রয়োগ করে আমি যে কোনো অবজেক্টকে নিজের দিকে টানতে পারবো। বুঝতে পারলাম। তার মানে কি আমি এটা এতক্ষণ ধরে আমি কী শিখলাম, যদি আমি ফোর্স এদিকে অ্যাপ্লাই করি তাহলে ফ্রিকশন এদিকে অ্যাপ্লাইকেবল হয়, যদি আমি কোনো বক্সকে নিজের দিকে টানি তাহলে মানে ফোর্স এদিকে, তাহলে ফ্রিকশন এদিকে। সব সময় ফ্রিকশন ফোর্সের অপোজিটে কাজ করবে, সব সময় ফ্রিকশন ফোর্সের অপোজিটে কাজ করবে। তার মানে এটাই আমি বুঝতে শিখলাম। আমি এই জন্যই যখন কোনো পার্টিকুলার বা ভারী অবজেক্টকে যখন টানতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, তখন হেভি মেশিন তো সবার মধ্যে হয় না, তখন ওই ভারী অবজেক্টের নিচের দিকে গোল কোনো রোলিং অবজেক্ট রাখা হয় যাতে এক জায়গা থেকে অন্য জায়গা খুব সহজেই ওই অবজেক্টটাকে নিয়ে যেতে পারবে, হেভি অবজেক্টটা। কারণ রোলিং ফ্রিকশনটা কী করবে, রোলিং অবজেক্টটা কী করবে, ফ্রিকশনাল ফোর্সকে অনেকটাই রিডিউস করে দেয়, অনেকটাই কমিয়ে দেয়। তাহলে রেজিস্ট্যান্স ক্ষমতা অনেকটা কমে যায়, সারফেসের রেজিস্ট্যান্স পাওয়ার অনেকটা কমে যায়। বুঝতে পারলাম। এই জন্য হুইল, যেরকম হুইল বা রোলিং কোনো পার্টিকুলার ডিজিট বা পার্টিকুলার অবজেক্ট অনেকটা বেশি ইউজেবল। আমরা সাধারণ ডেইলি লাইফের ক্ষেত্রে এটা অনেকভাবে দেখতে পাবো, যেরকম এ বুক মুভিং অ্যাক্রস দ্য ডেস্ক ইজ এক্সাম্পল অফ স্লাইডিং ফ্রিকশন। when we ride a bicycle or when we ride a bike, the contact between the bike's wheel or bicycle wheels and the road is the example of rolling friction. তাহলে এরকম আমরা ফ্রিকশনের মাধ্যমে আমরা এক্সাম্পল দিতেই পারি। বুঝতে পারলাম। তাহলে এই জিনিসগুলো একটু পড়ে নে। আমরা ওয়েডনেসডেতে আমি আমার চ্যাপ্টারটা টোটালটাই কমপ্লিট করে দেবো, আর ওয়েডনেসডেতে আমি চ্যাপ্টারের যে মানে নোটগুলো হয় সেটাও আমি প্রোভাইড করে দেবো। ওকে, তুই এই জিনিসগুলো একটু ভালো মতো পড়, যেই জায়গায় বুঝতে না পারবি সেই জায়গায় আমি আবার ফোন করিস, আমি বুঝিয়ে দেবো। কারণ এই জায়গাগুলো অনেক সময় নাও বুঝতে পারিস, কারণ নতুন টপিক তো কিছু কিছু লাইনের মধ্যে নাও বুঝতে পারিস। খালি সিম্পলভাবে লাইন বাই লাইন পড়, এখানে কিছু বোঝার তেমন কিছু নাই। জাস্ট মনে রাখবি যে সবসময় ফ্রিকশন ফোর্সের অপোজিটে কাজ করে, ফ্রিকশন একটা সারফেসের উপর নির্ভর করে, তারপরে পার্টিকুলার অবজেক্টটা কত বেশি ভারী তার উপর নির্ভর করে, ফোর্স যত বেশি ফ্রিকশন তত বেশি, ফোর্স যত কম ফ্রিকশন তত কম। তার মানে ফোর্সের সাথে ফ্রিকশনের প্রপোর্শনাল হিসেবে কাজ করে, প্রপোর্শনাল মানে ফিক্সড ফোর্স যত বেশি আমাকে, তার মানে কি তার ফ্রিকশনাল পাওয়ার তত বেশি হবে, ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে অল্প। ওকে, তাহলে মন দিয়ে পড়, আর কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করিস। ওকে, ঠিক আছে, বাই।